আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে সঠিক ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন তৈরির চেকলিস্ট সম্পর্কে। তো চলুন ভিডিওটি দেখা যাক। দেখুন, এখানে রয়েছে সঠিক ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন তৈরির চেকলিস্ট। প্রতি বছর 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। এবছর রিটার্ন জমার সময় এরই মধ্যে 1 মাস বাড়ানো হয়েছে। এটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই হিসাবে রিটার্ন জমার শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। দেখুন, 2024-25 কর বছরের জন্য 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 তারিখের মধ্যে আপনার দ্বারা সংগঠিত ও আপনার সম্পৃক্ততা রয়েছে এমন সব অর্থনৈতিক কর্মকাণ্ডের দলিল কিনা সেটি বিশেষভাবে লক্ষ্য করবেন। তো আয়কর রিটার্ন তৈরির জন্য যে সকল কাগজপত্রের তালিকা প্রস্তুত করবেন সেগুলো এখন আমরা দেখব। দেখুন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য যা যা দরকার। 1 নম্বরে রয়েছে বেতন খাতে আয়, অর্থাৎ বেতন বিবরণী। দেখুন, আমি কিন্তু 24-25 অর্থ বছরে এসে আয়কর রিটার্ন জমা দিচ্ছি। এই ক্ষেত্রে আমার বেতন বিবরণী হবে 2023-24 অর্থ বছরের। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে 2 নম্বরে গৃহ সম্পত্তির খাতের আয়, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে যদি আয় থাকে সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এখানে দেখেন ক নম্বরে দেওয়া আছে গৃহের তালিকা ভিত্তিক ফ্লোর স্পেস বা ভাড়ার চুক্তিপত্র। খ, পৌর করের পরিমাণ, পৌর কর প্রদানের রসিদ। দেখুন, গ, বন্ধকি ঋণের উপর সুদ। ঘ, বাসস্থান খালি থাকলে তার সময়কাল। দেখুন, 3 নম্বরে রয়েছে কৃষি আয়। এখানে কৃষি জমির পরিমাণ, ফলনকৃত শস্যের পরিমাণ, বাজার মূল্য ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখেন 4 নম্বরে রয়েছে ব্যবসা বা পেশা খাতে আয়। এখানে দেখেন স্থিতিপত্র ও আয় ব্যয়ের বিবরণী যদি থাকে এগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন মূলধনী লাভ। এখানে রয়েছে মূলধনী সম্পত্তির বিক্রয় মূল্য, বিক্রির চুক্তিপত্র ও বিক্রির রসিদ বা দলিল যদি থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে। দেখুন, খ, বিক্রিত সম্পদের ক্রয় মূল্য, ক্রয়ের দলিল বা প্রমাণপত্র। গ, আনুষঙ্গিক মূলধনী ব্যয়, ক্রয় ও আনুষঙ্গিক মূলধনী ব্যয়ের প্রমাণপত্র যদি থাকে তাহলে এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবার দেখেন 6 নম্বরে আর্থিক পরিসম্পদ থেকে আয়। ক, লভ্যাংশ, ব্যাংকের সুদ বা মুনাফা, সঞ্চয়পত্রের সুদ, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রিসিপ্টস অর্থাৎ এফডিআর যদি এগুলো থাকে অবশ্যই কিন্তু এগুলো দেখাতে হবে। 7 নম্বরে দেখেন অন্য উৎস থেকে আয়। যদি অন্য কোনো উৎস থেকে আয় থাকে তাহলে সেগুলো দেখাতে হবে। অন্য উৎসের আয় সপক্ষে প্রমাণপত্র থাকতে হবে। এবার দেখেন কর রেয়াতের জন্য বিনিয়োগ। ক, জীবন বীমার প্রদত্ত কিস্তি। খ, ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক ভাতা প্রাপ্তির উদ্দেশ্যে চাঁদা। ঘ, ভবিষ্যৎ তহবিল আইন 1925 অনুযায়ী প্রযোজ্য ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা। ঘ, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে স্বীয় ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা। ও, অনুমোদিত বয়সজনিত তহবিলে প্রদত্ত চাঁদা। চ, অনুমোদিত ঋণপত্র বা ডিবেঞ্চার, স্টক বা শেয়ার বিনিয়োগ। ছ, ডিপোজিট পেনশন স্কিমে প্রদত্ত চাঁদা। এখানে দেখেন ব্যাংকের সার্টিফিকেট সর্বোচ্চ 1,20,000 টাকার বিনিয়োগ অনুমোদনযোগ্য। জ, কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠী বীমা স্কিমের অধীন প্রদত্ত কিস্তি। জ, জাকাত তহবিলে প্রদত্ত চাঁদা। এগুলো কিন্তু প্রমাণপত্র রাখবে। দেখেন লেখা আছে। ইয়, অন্য যদি থাকে তাহলেও কিন্তু এগুলো দেখাতে হবে। দেখুন, রিটার্ন তৈরি করে স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করার পর রিটার্ন সহ কাগজপত্রের ফটোকপি করে ফাইলে সংরক্ষণ করতে হবে। তাহলে পরবর্তী অর্থ বছরের আয়কর রিটার্ন তৈরি করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং সময় বাঁচবে। যদি কোনো কারণে আয়কর ফাইল অডিটে নির্বাচিত হয় বা কোনো তদন্ত করা হয় সেই ক্ষেত্রেও পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে আপনার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে সঠিক ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন তৈরি করার জন্য যে সকল কাগজপত্র দরকার বা যে সকল তথ্যগুলি দরকার সেই সকল তথ্য আপনার কাছে এখান থেকে দেখে মিলিয়ে নেবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।